Hello, hello. Hi. Hi, তোমার voice heavy. Okay. আজকে তো হোস্ট তো আলিফ আলিফ না। ইউ ক্যান টক যে তোমাকে Oh, দেখতেছ oh, are we live? হাই হাই দিস ইজ Hi. So, সো সো আচ্ছা আলিফ আসছে কেন জানি না, আমিও জানি না কেন আসছি, কিন্তু ও দেখে আসছে ফয়সাল দৌড় দিচ্ছে, ও কফিটা খেয়ে দৌড় দিচ্ছে। ফয়সালকে দেখে না, ওকে দেখে না, আর ও মাইন্ড করতেছে, বুঝলাম না। পয়সা দিয়ে নিয়ে এসছো, ওর চেহারা দেখাচ্ছ তুমি, আসলে গিটারিস্ট, তোমার বুঝতে হবে, ঠিক আছে ব্রো? মামা একটু বসো। good. ফয়সাল ওইদিকে বসো, অসুবিধা নেই, তোমার ক্যামেরা নিবো না, বসো। ওকে আলিফ, তুমি আসছো আসলে আমার ফ্রেন্ড যে রেস্টুরেন্ট সিলভানা ক্যাফে ইজেলে আসছো। Cafe Izel, বান্ধবতা তোমাকে বলছে টিঙ্কু ভাই, আর কে যে কিবোর্ডিস্ট। Yes. হ্যাঁ, সো বাকি কথা তুমি একটু বলো, একটু দেখতে পারো কি কি হচ্ছে। না, then আমি বাকিদেরকে প্রথমত দেখাতে পারো। সবাইকে ওয়েলকাম করি এই লাইফটাতে। খুবই চমৎকার একটা ক্যাফে, খুবই হোমলি। আমার এসে খুব ভালো লাগছে, কারণ আই থিঙ্ক এই এনভায়রনমেন্টটা খুব সুন্দর। অনেক ইউরোপ এরকম হ্যাঁ, আসলে আমার ভালো লাগছে যে সুন্দর সুন্দর ছবি, পেইন্টিংস এন্ড একটা এক্সিবিশনের মতন আয়োজন করা হয়েছে। সো আমি ওটা নিয়ে খুবই এক্সাইটেড। সো আমি দেখবো, আসলে আমি একটু ঘুরে ঘুরে দেখতে চাই সবগুলো। হ্যাঁ, আই গেস। চলো চলো এগুলো দেখে সো এটা এটা এখানে কার, এটা আমি জানি না। আমার নাম হচ্ছে রওজা। আমি আচ্ছা আচ্ছা আমার কাছে তো নাই। আচ্ছা, আমার নাম হচ্ছে রওজা। আমি মেইনলি হচ্ছে আমার আম্মুর তো বাইরে গেছে, দ্যাটস আমি এসেছি। মেইনলি আমার আম্মুর পেজ, বাট সব কিছু আমি করি। আমাদের এখানে হচ্ছে গিয়ে ড্রেসেস আছে, কুর্তি। আমাদের স্টুডেন্ট যারা আছে, পকেট কুর্তি তো আমরা ইউনিভার্সিটিতে ইজিলি ক্যারি করতে পারি। তারপরে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে আরো কুর্তি আছে, মেইনলি বাজেট ফ্রেন্ডলি অনেক কুর্তি আছে আমাদের। এন্ড আমাদের থাইল্যান্ডের প্রোডাক্টও আছে। তো এখানে হচ্ছে কি আমাদের সব ড্রেসেস। সুন্দর, ভেরি নাইস। তো পেজটার নাম কি? হ্যাঁ, আমাদের পেজটার নাম হচ্ছে কাজল কোঠা। কাজল কোঠা। বাংলাতে লিখতে হবে কাজল দেন স্পেস দিয়ে কোঠা। থ্যাংক ইউ, খুবই সুন্দর, খুবই সুন্দর। Yep. কাছে নিয়ে কথা বলি, কাছে নিয়ে কথা বলো। হ্যাঁ, আর ওয়েলকাম আলিফ, ওয়েলকাম Pleasure. মঞ্জু। থ্যাংক ইউ আমার এই ক্যাফেতে আসার জন্য। আমরা একটা ছোট্ট আয়োজন করেছি, এই যে আমাদের সাথে আছে রানী আপা, শামসুর নাহার রানী। ওনার অনেকগুলো আইটেম আছে, দেশীয় সব সুতি, একদম আরামদায়ক এই গরমে পরার জন্য সব থ্রি পিস শাড়ি। ওনার এই কাজ আমার খুব ভালো লেগেছে, এই জন্য তখন এই আপা এবং ওর আম্মু, বিশেষ করে ওনাদেরকে আমার দেখে আমার খুব ভালো লেগেছে যে ওনাদের এই উদ্যোগটা, যে ওনারা ছোট করে শুরু করে সেই অনেক দিন ধরে করছেন। তা আমি সেই জন্য আয়োজন করলাম যে আমার ক্যাফেতে এসে আমরা একটু, এটা আমাদের এরিয়ার মানুষ এবং আপনারা যারা আছেন আমার ক্যাফেতে আসতে চান, তারা এই জিনিসগুলো উপভোগ করতে পারবেন। সেই সাথে আরো আছে, হ্যাঁ, আপার জিনিসগুলো একটু দেখাও। সেই সাথে আছে হচ্ছে এই হ্যান্ডমেড এই শোপিসগুলো। এইগুলা এক ভাবি নিজে করেন, ফাইরুমের আম্মু। তো ওনার এই যে এইগুলো, ফাইরুম আমার মেয়ের বান্ধবী এবং আমার মেয়ে, ওরা মিলেই এই জিনিসগুলো তৈরি করে। এই যে এখানে সবগুলো রয়েছে, মানে খুবই সুন্দর সুন্দর জিনিস। আমার দেখে এত ভালো লেগেছে যে আমি এগুলোকে মানে উঠিয়ে তুলতে চাচ্ছি, আপনাদের সামনে নিয়ে আসতে চাচ্ছি, যে আপনারা যেন এই জিনিসগুলো নিতে পারেন এবং দেখতে পারেন। সেই সাথে আরো আছে যে আরেকজন নারী উদ্যোক্তা, গার্মেন্টস শিল্প। উনি বাংলাদেশেও নিজের প্রোডাক্টগুলো বানান এবং বাইরের জন্য বানান। আমার খালা নাফিসা আক্তার খানম, তো ওনার জিনিসগুলো এখানে আছে। তো উনি এখনো এসে উপস্থিত হতে পারেনি রাস্তা জ্যামের জন্য। আর এই জিনিসগুলোই আমি দেখাতে যাচ্ছি। আমাদের 5 দিন ব্যাপী চলবে এই মেলা, আপনারা প্লিজ সবাই আসবেন। আর এখন মঞ্জু আমাদের সাথে ছিল শুরু থেকেই, আমার এই ক্যাফে ইজেলের শুরু থেকে।
এখন মঞ্জু সম্পর্কে আমি কি বলবো, ও নিজেই বলুক। আর আলিফকে সবাই চেনে, আমরা আলিফের গান শুনবো এবং মজা করবো। হ্যাঁ বলো, কথা বলো। না, আমার খুব ভালো লাগলো এসে। আমি অলরেডি কফি খেয়েছি, কফিটাও খুব মজা। সো আমি বিগ কফি পার্সন, সো আমার যে কোনো জায়গায় বসে কফি খেতে ভালো লাগে, এরকম এনভায়রনমেন্টে, এরকম সুন্দর একটা ক্যাফেতে ডেফিনেটলি। আর 5 দিন ব্যাপী যেহেতু এখানে এক্সিবিশনটা হবে, সো আপনারা আসবেন। আই গেস ফেসবুক পেজে আপনারা সব ডিটেলস পেয়ে যাবেন, বাট ক্যাফে ইজল ইজ ইন পান্থপথ, সো সব ডিটেলসগুলো আই গেস ওখানে পেয়ে যাবেন। মঞ্জু, হ্যাঁ আমি হোস্টিং করে তো ভুল করতেছি সবাই খালি এরকম। আচ্ছা, হোস্ট হচ্ছে শি ইজ মাই ফেভারিট হোস্ট। হোস্টিং যদি বলতে হয় আসলে আরিফের নাম বলতে হবে। আমি তো আর হোস্টিং করি না, আমি সবসময় আমার শোতেও বলি আমি জার্নালিজম করি, মিডিয়ামটা চেঞ্জ। বাট আলিফের সাথে আমার আসলে অনেকদিন ধরে কথা হচ্ছিল, উই সাপোজ টু লাইক সিট অন মাই শো না, ইয়েস, বাট ও শি ওয়াজ বিজি উইথ দ্য কেজ and my cousin's wedding. হ্যাঁ রাইট। দুইটাই সো ছিল। এই জন্য মনে হয় না, বাট আমরা আজকে বসছি একটু আড্ডা দিব এখানে। আড্ডা দেওয়ার ফাঁকে ফাঁকে যদি কফি টফি খাওয়া যায় খাওয়া যাবে। ওকে, ক্যাফে ইজেল আসলে সিলভানা যখন শুরু করছে আই ওয়াজ ডেফিনেটলি উইথ হার। আই ওয়াজ সাপোজ টু বি হার পার্টনার। এরপরে নামটা আমারই দেওয়া, কিন্তু আসলে ও খুব ও ও ও ওই সে কি জন্য বলে, কিন্তু আমার নামের মান রক্ষা করতে পারে না এখনো। কেন? আমার সুন্দর পেইন্টিং। হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ ওর পেন্টিং খুব সুন্দর। আচ্ছা তুমি আমার গিফট করবো, গিফট করে দাও। গিফট কোথায়? ক্যামেরার সামনে গিফট করো, মানুষ দেখুক। হ্যাঁ, তো মাঞ্জু আমার পেইন্টিং দেখে এই ক্যাফের নাম দিয়েছে ক্যাফে ইজেল, এই জন্য মাঞ্জুর জন্য পেইন্টিং। আর এটা অবশ্য আমি আলিফকে দিয়ে দিব, আলিফের পছন্দ এটা। ক্যান্ডেলটি থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা জানি আমার ফেসবুকে সবাই ফেমাস যে খুবই সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তোমার কি আর কিছু এসব নিয়ে কিছু বলবো? তোমার যা যা আছে একটু বলো, দেন আমি আলিফ আড্ডা দিব, অসুবিধা নেই। তুমি একটু বলে দাও। আমাদের পরিধেয় এই গরমের জন্য সব আরামদায়ক কাপড় ছেড়ে এবং মেয়ে সবার তোমার কথা সুন্দর আছে, এমনি কথা বলতে হবে। আচ্ছা, আমাদের কাছে আছে যে হাতের কাজ করা এবং ভেজিটেবল ডায়ার, 3 পিস, শাড়ি, সবই সুতি এবং খুবই আরামদায়ক, গরমের জন্য খুবই ভালো জিনিস। এবং 3 পিস থেকে 3 পিস আছে, 1 পিস কামিজ আছে, টপস আছে, প্যান্ট, শার্ট, শর্টস, তারপর আর আছে শো পিস, কিছু হাতের ব্রেসলেটস আছে। এবং আমার মনে হয় সবার প্রয়োজনীয় অনেক কিছু আরো অর্নামেন্টস নিয়ে আসবে, বাচ্চাদেরও জিনিস থাকবে এখানে। এই 5 দিন অনেক আইটেম আসতে থাকবে, আপনারা প্রতিদিনই আসবেন এবং দেখে যাবেন আমাদেরকে, এবং আমার ক্যাফের খাবার এনজয় করবেন অবশ্যই। আমার ক্যাফের কফি খাবার আপনাদের জন্য রয়েছে খুবই সাশ্রয়ী মূল্যে। তুমি কিছু বলবো না? আমি বলেছি। খুব ভালো করেছো। ওকে আলিফ, হ্যাঁ, আমি বলো। তুমি কথা বলি, চলো। আমরা ঝগড়া করি না, টিকটকে ঝগড়া করতেছিলাম, চলো। না, ঝগড়া করবো না, আমি তো ভালো, আমি ঝগড়া করি না। ওকে আলিফ, প্রথমে হচ্ছে তুমি মাঝখানে একটা কাজ করছো, আমার খুবই ফেভারিট একটা মানুষ, আমার খুবই আমার যাকে আমি আসলে খুবই ভালোবাসতাম, ভালো এখনো বাসি ডেফিনেটলি, ওনার কাজ, তোমার আব্বু আলাউদ্দিন আলী, ওনার একটা কাজ করছো তুমি 5টা গান নিয়ে, রাইট? ওটা নিয়ে একটু Yes. বলো, তারপর আমরা ওকে একটু ক্লোজ করো, একটু বলো। বেসিক্যালি আমার বাবার মৃত্যুবার্ষিকী গেল এই 9 অগস্ট, সো 5 বছর। তো তখন ভাবছিলাম যে আমার বাবার গান নিয়ে, আসলে আমি নিজেও খুব অসুস্থ ছিলাম, আমি কিডনি ট্রান্সপ্লান্ট করেছি, তো সেই সময়টা আমি আসলে খুব একটা মানে গান নিয়ে কাজ করতে পারিনি। তো এবছর ভাবলাম যে আব্বুর 5টা গান আমি একটু নতুনভাবে করি, অর্থাৎ আমার হাজব্যান্ড কাজী ফয়সাল আহমেদ, ওই অ্যাকচুয়ালি গানগুলো খুব খুব বেসিক, একদম জাস্ট গিটার, হালকা কিছু শেকার্স, পারকাশনস, খুব একটা বেশি কিছু না, একদম খুব বেসিক অ্যাকুস্টিক ফ্লেভারে আব্বুর জনপ্রিয় 5টা গান আমরা চুজ করেছি এবং সেভাবেই আমরা গানগুলো প্রেজেন্ট করেছি সবার সামনে। তো অনেকেই আসলে জিজ্ঞেস করেছে যে কেন আমি এভাবে করলাম, কেন ফুল মিউজিক দিয়ে না, কেন নতুন প্রজন্মকে দিয়ে। কারণ আমি চিন্তা করেছি যে আমার বাবার গানগুলো আসলে একটু কঠিন, খুব স্বাভাবিকভাবে, এবং মিউজিকগুলোও কঠিন, এমন না যে শুধু গাওয়া কঠিন, মিউজিকগুলো রেপ্লিকেট করা অনেক কঠিন। তো আমার কাছে মনে হচ্ছিল শুধু গিটার দিয়ে আমি এনকারেজ করি পরের জেনারেশনকে, যে গিটার দিয়ে বসে বা পিয়ানো দিয়ে বসে যে গানগুলো গাওয়া যায়, এটাকে এনকারেজ করা। তো আমার খুব ভালো লেগেছে, প্রত্যেকটা আর্টিস্ট খুব সুন্দর করে তারা
স্বতঃস্ফূর্তভাবে তারা পার্টিসিপেট করেছেন, সো ইট ওয়াজ অ্যান অনার ফর মি। আমার খুবই ভালো লাগছে। আমার তো আসলে আমি ওনার মৃত্যুদিনে আমি সেদিন পোস্ট করেছি, কয়েকটা পোস্ট করেছে, অ্যান্ড যেই গানগুলো কি অসাধারণ সব গান। অ্যান্ড তুমি লাইটটা ব্লক করতেছো, হ্যাঁ তাহলে বসো বা কিছু একটা করো। এমনিতেই মেকআপ টেকআপ দেই না আমি, তার মধ্যে তুমি লাইট ব্লক করতেছো, মানে এইদিকে আসলে বেটার, আরো কালো দেখা যাবে, এদিকে আসলে বেটার না নাকি? ও আচ্ছা, রিফ্লেকশন দেখা যাবে। তুমি আমাকে কালো দেখাবো কেন? ওকে সরি, ওকে তো আমার শেষ করো না। তারপরে হচ্ছে ধরো অফকোর্স হয় যদি বদনাম, ওই যে গল্পটা আমি লিখছি যে গানটা হয়েছিল কার জন্য, দেন জাফর দিয়ে গান হয়েছে, আর অনেকগুলো গান। ইনফ্যাক্ট উনি মারা যাওয়ার আগে আই ওয়াজ প্ল্যানিং ওনার ইন্টারভিউ করবো, আমি বাসায় যাবো, বাট আসলে হয় না এ করে। বাট ডেফিনেটলি ওনার আমাদের রত্ন। সুবীর নন্দী মারা যাওয়ার আগে আমার দেখা হয়েছিল, একটা গান আমি তোমাকে মনে হয় বলছিলাম, ওইখানে গানটা হচ্ছে দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়, এইটার সেম মিউজিক সেম সুরে সুবীর নন্দীর একটা গান, দেশের গান, ওই গানটা তোমাকে আমি দিছিলাম মনে হয়, তুমি মনে জানি না কোনটার কথা বলছো। ধনে আর ধারে ভরা, ওটা তো অনেক ডিফারেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট সেম সুর, কাছাকাছি অসাধারণ লাগছে আমার। হ্যাঁ মানে ওইটা সেম নোটস, হ্যাঁ সেম নোটস। আমি সুবীর দাকে জিজ্ঞেস করছিলাম, লাইটটা আবার ব্লক করছে, তো সুবীর দাকে জিজ্ঞেস করলাম যে সুবীর দা এই গানটা আসলে গল্পটা কি? একই সুর, একই মোটামুটি একই রকম কম্পোজিশন, শুধু এটা দেশের গান, ওইটা হচ্ছে স্যাড রোমান্টিক গানটা। উনি আসলে বলতে পারেন এগুলো আসলে গানটা ইউটিউবে পাবা, ওখানে শুনলে যতটুকু বুঝতে পারবে বাবা, আমি তো বলতে পারবো। দ্যাটস ইট এনিওয়েজ। সো আমার আসলে এদের জন্যই, এরা আসলে গুণী মানুষজন আমাদের। এখনকার মিউজিকের সাথে জানি আমাকে অনেক বাচ্চা মুখে অনেক বড় কথা বলে ফেলতেছে হয়তো, বিকজ আলাউদ্দিন আলী বা আহমেদ ইমতিয়াজ বুলবুল বা জাফর ইকবালের কথা বললাম, মানে এদের যে কাজ, বা আলম খান, মানে এদের যে কাজে মাজারানোর লিরিসিস্ট, মানে এদের যে গান বা এদের যে কথা বা সুর, সেই ব্যাপারটা এখন যে নাই, এই জিনিসটা আসলে আমরা যারা সাধারণ শ্রোতা তাদের চেয়ে বেশি হতো তুমি আলাউদ্দিনের মেয়ে হয়ে, দিঠি আনোয়ার গাজী মাজারানোর মেয়ে হয়ে, হয়তো তোমাদের দুঃখটা বা কষ্টটা একটু বেশি। দিঠি আমার সাথে এসে অনেক কিছু বলে গেছে। ওই পয়েন্ট অফ ভিউটা আমি যদি তোমার কাছে শুনতে চাই, আসলে তোমার কিভাবে এই জিনিসটা নাও, মানে এই যে এখনকার মিউজিক বা ওনাদের মিউজিক, তুমি আলাউদ্দিনের মেয়ে, মানে কি বলবা? মানে এখনকার জেনারেশনের মিউজিক নিয়ে বলতে পারো, জেনারেশন বললে আবার এর বকা খাইতে হবে না। মানে আসলে ওই সময়টা, এক একটা সময় তো এক একটা ধরন বা একটা স্টাইল রিপ্রেজেন্ট করে। তো আমার বাবার গানগুলো বা সময় আলম চাচা বলি, বুলবুল চাচা বলি, ওনাদের গানগুলোর যে একটা ধরন ছিল, তখন আসলে ফিল্ম মিউজিকের উপর বেস করে একটা ইন্ডাস্ট্রি ছিল আমাদের। এখন ফিল্ম অনেক কমে গেছে হয়তো, তাও আমি হ্যাপি যে একটু আবার রিভাইভ করছে, আমরা ঈদের সময় শো কিছু মুভি পাচ্ছি। কিন্তু আমার বাবার গান যদি হয়, দেখা যাবে 90% হচ্ছে ফিল্ম বেসড গান, এবং প্রত্যেকটা অসম্ভব জনপ্রিয় গান, সবার মুখে মুখে এখনো আছে। তো তখনকার সুর, তখনকার অনেক কিছু হারিয়ে গেছে। এটা আমি খুব খুব আমার মন খারাপ লাগে, কারণ আমি ছোটবেলায় দেখেছি শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে একদম একসাথে বসে প্রায় অনেক অনেক মিউজিশিয়ান একসাথে লাইভ বাজাচ্ছে। এটার যে একটা মানে অলমোস্ট লাইক একটা কোয়ার বা একটা সিম্ফনি, এই জিনিসটা আমাদের দেশে যে ছিল, এটা আসলে অনেকে জানে না। সো এই বিষয়গুলো আসলে নেই, তো সেই জন্য আমাদের মিউজিক অনেক বেশি ছোট হয়ে গেছে। ঘরে বসে আমরা এখন মিউজিক করি, অবশ্যই টেকনোলজি অনেক অ্যাডভান্স করেছে, বাট তারপরেও আমার মনে হয় কিছু জিনিস, সেই ম্যানুয়াল প্লেয়িং এবং একসাথে প্লেয়িং এর যে ব্যাপারটা, সেটা মনে হয় নেই বলেই আছে। আসলে মিউজিকটা অনেক চেঞ্জ হয়েছে। রাইট। আমরা বিজ্ঞাপন বিরতি নিই, সেটা হচ্ছে আমরা ক্যাফে ইজেলে বসে আছি। আমরা তো আড্ডায় ঢুকে গেছি। ক্যাফে ইজেল পান্থপথে, আপনারা স্কোয়ারের পার হইলে বাদিকে ঢুকলেই পেয়ে যাবেন। ক্যাফে ইজেল খুব সুন্দর, ইউরোপিয়ান একটা গ্রেট কফি, গ্রেট কফি। কফি I don't like anyways, but how can you not like coffee? I don't like even blues music. That's understandable. That is understandable. যদিও I love blues, but I don't. না, I বুঝছো, বস আমাকে বলতো তোর যখন
বয়স হবে আর একটু বাড়বে তখন তুমি ব্লুজ ভালো বয়স লাগবে। বাড়লেই তো বয়স আমার তোমার- বাড়তেছে বাড়ে কিন্তু নাই, আমার ব্লুজ বাড়ে ভালো নাই, লাগছে তুমি আমার এখনো রক ভালো লাগে এখন আমার ড্রিম ভালো লাগে শিশু, শিশু। এখন আমার আর্টসেল ভালো লাগে আর ফয়সাল আছে হ্যাঁ তো এখন আমার এখন আমার লিঙ্কিন পার্ক ভালো লাগে মানে আমি অসাধারণ লাগে আমার তো আমি এখনো রক মিউজিক আছি হেভি মেটালে আছি আমার খুব ভালো লাগে ওকে তোমার একটু পরীক্ষায় ফেলি সেটা হচ্ছে আলাউদ্দিন আলী চাচার সুর করা তোমার প্রিয় 10টা গান বলো এটা পারবো না, আচ্ছা 5টা গান বলো আমি কিন্তু বলতে পারবো পারবো না, কারণ অনেক অনেক পছন্দের না, গান তো তোমার সেটা পছন্দের আনফেয়ার গান হবে, বলো। পরে মনে হবে না এটা তো অ্যাকচুয়ালি এটার সাথে আরো এটা আছে ওইটা আছে এরকম মনে হয়। বলো So, আমি র্যান্ডমলি বলতে পারি এমনি, বলো, যেমন randomly আমার বলো। সবচেয়ে পছন্দের গানটাই তুমি প্রথমে বলে ফেলছো, ধনে আর ধানে ভরে, এটা আমার অসম্ভব পছন্দের একটা গান। হ্যাঁ তারপরে শেষ করো না, হ্যাঁ রাইট তারপরে শত জনমের স্বপ্ন, আহা তারপরে যে ছিল দৃষ্টি সীমানায়, হারানো দিনের মতো, এই তো 5টা হলো আর কি এখানে। আমারও আমার মানে যেই সব গানগুলো শুরু করে গেছে আচ্ছা ওকে তোমার কোনো একটা মেমোরি আমার সাথে শেয়ার করতে পারো ইফ ইউ ক্যান তোমার সময় আছে তো না 10 মিনিট 20 মিনিট তোমার আব্বুকে নিয়ে যে কোনো একটা মেমোরিজ এরপরে ওইটার একটা কাউন্টার কোশ্চেন আছে যেটা শুনে তোমার মন খারাপ হবে আমি আগে বলে রাখলাম বাট তুমি একটু বলো একটা মেমোরি শেয়ার করো আমার সাথে মানে ধরো হইতে পারে মানে গান হতে পারে মেমোরি আই থিঙ্ক 16ই ডিসেম্বর অনেক ছোটবেলা আব্বুর সাথে কুচকাওয়াজ দেখতে গিয়েছিলাম গাড়ি করে। তো আমার মনে আছে যে আব্বুর সাথে কুচকাওয়াজ দেখছি, আব্বু আমাকে গাড়ির উপর উঠিয়েছে, আমরা গাড়ির উপর দাঁড়িয়ে আব্বুর সাথে কুচকাওয়াজ দেখেছি। এই তো এই মেমোরিটা আমার খুব আসে, মানে যে কোনো মানে 16 ডিসেম্বরে বা 26শে মার্চে এই মেমোরিটা আমার খুব আসে যে আব্বুর সাথে গাড়ি করে প্রায় এদিক ওদিক যেতাম, তো এই স্পেশাল মেমোরিটা আমার সবসময় থাকে। গান নিয়ে কোনো মেমোরিজ গান নিয়ে অনেক মেমোরি। একটা বলি একটা বলো শুনি আমার লাস্ট অ্যালবামে সেকেন্ড অ্যালবাম অ্যাকচুয়ালি নট লাস্ট অ্যালবাম, তো ওখানে আব্বুর কাছে আমি যাই যে আব্বু আমাকে একটা গান করে দাও, এবং আমি আব্বুর কাছে গিয়ে আমি একটু মন খারাপ করে বলি যে তুমি সবসময় আমার জন্য একটু পপিশ গান করো, তোমার এত সুন্দর সুন্দর সফট মেলোডি এরকম টাইপের গান, তুমি আমাকে চ্যালেঞ্জ দাও, আমি ট্রাই করি অ্যাটলিস্ট গাইতে পারবো কিনা জানি না। তো তখন আমাকে একটা সুন্দর একটা খুব সফট মেলোডিয়াস গান করে দেয় আমার আব্বু। কোনটা সেটা তো আচ্ছা একটা আচ্ছা ওটা আমার গান। ওটা তো গাবা না কিন্তু শেষ করোনাটা যদি একটু এক লাইন দুই লাইন যদি গাও ওরে আল্লাহ কেন, ওমা আমি গিটার নামও চিকতে পরে না না শেষ করো না আই লাভ ভাই, আমি এখন গান গাওয়ার অবস্থাতেই নাই। আচ্ছা আমি গাই একটু। সাউন্ড আসছে চলো শেষ করো না শুরুতে খেলা, না ভেঙো না দীপ জেলে নিভে দিও না, মন যদি নাই দাও মন তবে নিও না, শেষ করো না। অসাধারণ আলিফ এখন কোশ্চেন যেটা বললাম মন খারাপ হবে তোমার শুনলে আলাউদ্দিন আলীর মেয়ে হিসেবে তোমার যেই জায়গায় থাকার কথা তুমি অ্যাজ আ সিঙ্গার সেই জায়গাটায় কখনোই ছিল না না, এটা কি কখনো ট্রাই করো না নাকি ট্রাই করে ফেল করছো এটা আমার মন খারাপ হয় না, আমি কমপ্লিটলি আই হ্যাভ অ্যাকসেপ্টেড দিস এন্ড আই নো দিস। ওয়াই ফার্স্ট অফ অল আমি আবার বাবার ধারের কাছে ট্যালেন্টেড না, Right. এটা তো আমার কোনো লজ্জা নাই, আমি আমার বাবার মতো ট্যালেন্টেড না, এটা নিয়ে আমি সবসময় বলি। আর সেকেন্ড অফ অল হচ্ছে আমি যে ধরনের মিউজিক করি সেই ধরনের মিউজিক নিয়ে আসলে কতটুকু আব্বুর মতো মিউজিক করা যায় সেটা জানি না না। এখানে আমার কথা আছে যে ধরনের মিউজিক করো তুমি তো পরে চুজ করছো বাট তুমি তো তার আগে তো তার মেয়ে কথা বুঝো তুমি যে ধরনের মিউজিক করো সেটা তো পরের দিকে আসছে না না না, আমি শেষ when you করি। were like teen years এ ছিল না হ্যাঁ, তার আগে কিন্তু আমি বলি হ্যাঁ বলো আমার ব্যাপারটা যেটা ছিল যে আমি সবসময় আই ওয়াজ ইনটু পপ এন্ড ব্যান্ড মিউজিক। সো আমার যতই আমি আমার ফ্যামিলিতে মানে আব্বুর গান শুনি, আমি আমার খালা মামা আমার মা সবার গান শুনেই বড় হয়েছি, কিন্তু আমার দুই মামা আমাকে বেশি ইনফ্লুয়েন্স করেছে কারণ তাদের ব্যান্ড ছিল চাইম, তো তারা অনেক ইংলিশ কভার করতেন, সো সেই গানগুলো আমাকে খুব ইনফ্লুয়েন্স করতো। তো তখন আমি চিন্তা করলাম এই টাইপের গান করব। আর সাথে আমার অনেক কিছু ইস্যু ছিল যেটার জন্য আমি অ্যাকচুয়ালি, আর আমি একটু স্টুডিয়াসও ছিলাম, এটাও সত্যি কথা। আমি যে শুধু মানে গান বাজনা করে আমি মানে চলবো সেটা আমার মাথায় কখনোই ছিল না। আমি খুবই নার্ডি ছিলাম। আমি পড়াশোনাটা শেষ করেছি। আমার অ্যালবাম যখন ফার্স্ট অ্যালবাম যখন রিলিজ হয়
ইট ওয়াজ আ ম্যাসিভ হিট সেই স্টেশনের রেলগাড়ি। আমার অনেক শো আসতো, আমি করতাম না, কারণ আমি পড়াশোনা শেষ করবো, আমার ইউনিভার্সিটি, আমার বিবিএ করতে হবে, এগুলো ওটার জন্য আমি টাইমটা পাইনি আসলে। তো তারপরে আমি যেটা করলাম, যেটার পরে জবে ঢুকলাম, সো দেয়ার ওয়াজ আ লিটল বিট অফ ক্রাইসিস ইন মাই ফ্যামিলি বিকজ মাই প্যারেন্টস ওয়ার সেপারেটেড বাই দেন, সো আই হ্যাড টু টেক কেয়ার অফ মাই মম। সো ওইটার জন্য আমাকে কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে। সো তখন আমি খুব ফোকাস ছিলাম জব নিয়ে, তারপরে হোস্টিং নিয়ে। সো এই জন্য আমি তুমি তো বেস্ট হোস্ট, বুঝছোই, এটা Yeah, yeah. বেস্ট, কোনো কথা হবে না এটা নিয়ে এখন যত সো এই জন্য কথা আমি বলি আমরা- মিউজিকটা আমার সবসময় একটু সেকেন্ডারি জায়গায় চলে গেছে, না চাইতে এটাই। আর তার সাথে আমি অসুস্থ ছিলাম, এটাও একটা বড় কারণ। সো তুমি কি এই জন্য ফসলের বিয়ে করছো রক মিউজিক পছন্দ দেখে? হ্যাঁ না, বলো। অবভিয়াসলি মিউজিক একটা বড় পার্ট বিকজ হি ইজ আ গ্রেট গিটারিস্ট, course, বাট হি ইজ my আ ওয়ান্ডারফুল favorite guitarist, হিউম্যান of course, বিং। yeah. আই থিংক হি ইজ আ হ্যাঁ, ওয়ান্ডারফুল true, হিউম্যান বিং। definitely, হ্যাঁ। আই থিংক এটা ম্যাটার এই করে। জন্য না তাইলে রক মিউজিক পছন্দ করো, আব্বু তোমাকে না ইনফ্লুয়েন্স করতে পারে নাই? না, এরকম ইনফ্লুয়েন্স করতে পারে নাই। আই এক্সিস্ট বিকজ অফ মাই ফাদার। হ্যাঁ, I know, but মন খারাপ হওয়াটা হচ্ছে যেটা বললাম, ধরো আলাউদ্দিন আলীর মেয়ে হয়ে না, আমি অনেস্টলি একটা জিনিস। টার্গেটই করিনি কখনো যে আমি আলাউদ্দিন আলীর মেয়ে হিসেবে মিউজিক্যালি স্ট্যান্ড করবো একটা জায়গায়। আই এম ভেরি হ্যাপি টু বি ওয়ার আই অ্যাম। হ্যাঁ, আমি হয়তো সুস্থ থাকলে এবং আমার যদি ওই সিচুয়েশনটা থাকতো, আমার যদি কন্ডিশনগুলো একটু ইজিয়ার হতো, আমি তাহলে ডেফিনেটলি Okay, আরো বেশি অ্যালবাম তোমার অসুস্থ রিলিজ করতাম। এই ব্যাপারটা জানি, শুনলাম, Yeah. লাইক ইউ সার্ভাইভড, লাইক ইউরা ফাইটার। Yes. একটু বলতে চাও, একটু যদি শেয়ার করতে চাও তোমার জার্নিটা, ও ইট ওয়াজ ক্রেজি। আমার সিভিয়ার কখন পিটিএসডি আছে। বুঝতে পারছো এই জিনিসটা? এটা অ্যাকচুয়ালি আমার মার ছিল। সো আমার মার থেকে আমার মানে ইটস আ জেনেটিক কন্ডিশন। তো এই তো আই লিভড উইথ ইট অল মাই লাইফ। তারপরে এটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আসলে কিডনিটা ড্যামেজ হতে থাকে। সো ওই সিচুয়েশনে একটা লাস্টের দিকে আমার খুবই ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে গিয়েছিল। শুধু ট্রান্সপ্লান্ট না, আমার আরো অনেক ধরনের কমপ্লিকেশন হয়েছিল। তোমার স্টোরিজগুলো দেখতে হ্যাঁ, তো ওটার জন্য আমি অনেক বেশি সাফার করেছি। সো আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। এই তো এখন এখন ভালো আছি কোন আলহামদুলিল্লাহ। stage? এখন তো ট্রান্সপ্লান্ট করেছি, এখন ভালো আছি। সো মানে ফিঙ্গার্স ক্রস যতদিন ভালো থাকা যায়। গানটা নিয়ে তাহলে কোনো প্ল্যান? হ্যাঁ, ডেফিনেটলি আই এম ওয়ার্কিং অন ইট। হ্যাঁ, তোমার রক গান বলতে হবে, একটা রক গানই করেছি কয়েকদিন আগে, জাস্ট 2 দিন আগে ভয়েস দিয়ে শেষ করলাম। হয় না, ওয়ান অফ দোজ ডেজ। আমি মাঝখানে একটা পুরো রাইটার্স ব্লকে ছিলাম, আমার কিচ্ছু বেরোচ্ছিল না মাথার থেকে। তো সারপ্রাইজিংলি আমার গত 1-1.5 সপ্তাহ ধরে লিরিক্স বেরোচ্ছে। তো আমি 2-3টা লিরিক্স লিখেছি, তার মধ্যে একটা হচ্ছে খুব জ্বালাময়ী লিরিক। তো আমি ফাইসালকে দিয়ে বললাম যে লেটস মেক আ রক সং ইফ নট আ মেটাল সং, কারণ মেটাল তো আমার ভয়েসে যায় না। হ্যাঁ, তো যাই হোক, এখন একটা করা হয়েছে কি বেশ উত্তেজনাময় গান। থিম শুনি, টপিক। It's a feeling of love and rage. এই দুইটা যে সাইমালটেনিয়াসলি একটা রিলেশনশিপে থাকতে পারে, এই বিষয়টা নিয়ে আসলে when you love someone but you also have that rage or anger, ওইটা। ওকে, সো আমাদের এখনকার দ্য কেজ নিয়ে একটু বলো, বিকজ ব্যান্ড মিউজিক নিয়ে কাজ করতেছো তুমি অনেকদিন আগে থেকে। আমিও কাজ করতেছি, মাঝখানে একটু গ্যাপ দিছি, তুমি যেটা এসে বলতেছিলা। না, লিখতেছি না অনেকদিন আসলে, সত্যি কথা, ইট ইজ ভেরি ট্রু। Yeah. না, ও এত সুন্দর লেখে, আমি জানি না মঞ্জু লেখা বন্ধ করলো কেন। মঞ্জু কেন বলি, কারণ স্পেশালি রক মিউজিক বলি বা পপ রক মিউজিক বলি, এই কন্টেম্পোরারি মিউজিক নিয়ে লেখার মানুষ নাই, অ্যাটলিস্ট সেই সময় ছিল না তুমি যখন লিখতা। রাইট। আর এখনো যারা লেখে তারা সবাই খুব কম্প্রিহেন্সিভ ভাবে বা খুব সুন্দর করে কমপ্লিট ভাবে লিখতে পারে না। তারা হয়তো জাস্ট 2-1টা বিষয় জানে, ওটা নিয়ে লেখে। কারণ ফুল আন্ডারস্ট্যান্ডিংটা আমার মনে হয় দরকার বোঝার জন্য। প্রশংসা করলাম তো, খুশি হও। ঠিক আছে, হাসি করছে, বাট হ্যাঁ, অনেকদিন লেখালেখি Yeah, you should. মিডিয়ামটা চেঞ্জ তো, দ্যাটস ওয়াই আসলে। আমি জাস্ট বিকজ অফ দ্য শো, যেটা আমি লিখতাম সেটা এখন আমি Views. স্ক্রিনে করি, ওইটাও ভিউজ দেখাও, তোমার ভিউজই হতো না দেখতা। ইটস নট অ্যাবাউট দ্যাট, আই ডোন্ট ওয়ার্ক ফর ভিউজ, না, কাজ করলে ভিউজ বুঝছি তো, এই ওয়ার্ডটা তোমাকে সেটা ডিফারেন্ট জিনিস, বাট ইয়া আই নো, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট না, বাট মিউজিক নিয়ে কাজ করতেছি। ওকে, সো হ্যাঁ, ব্যান্ড মিউজিক নিয়ে বলো, দ্য কেজ নিয়ে বলো, বা ব্যান্ড মিউজিক সিনেমা আই থিঙ্ক মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা বেশ শোচনীয়, আমি ভেরি অনেস্টলি বলি। কারণ আমি নিজেও এই যেভাবে সিলভানা সাথে আমার পরিচয়, 21 টেলিভিশনে আমরা ফোনো লাইভ স্টুডিও করেছি, সেটা ওয়াজ আ গ্রাউন্ড ব্রেকিং একটা শো ছিল বাংলাদেশের জন্য। সেই শোগুলো এখন হচ্ছে না। তারপরে আমি মিউজিক বাজ নামে একটা শো করতাম, সেই শোটা আমি 12 বছর করেছি। গত বছর আমি টেলিভিশন ওই চ্যানেলটা থেকে আমি রিজাইন করেছি, কিন্তু ওই শোটাও নেই। মানে এখন কিন্তু মিউজিক নিয়ে তেমন কোনো শোই নাই, তুমি যদি চিন্তা করো। এটা হচ্ছে দুঃখজনক অবস্থা আমাদের জন্য। কেন নাই, কি মনে হয়, ভিউজ?
আমি জানি বাট আমি মনে করি মিউজিকের অনেক ভিউ আছে যদি প্রপারলি একটা সুন্দর মিউজিক শো করা যায়। ইটস জাস্ট দ্যাট আই গেস আমরা খুব বেশি টক শো নিউজ এগুলোর বেশি উপর ফোকাস করি, আমাদের সব চ্যানেল এখন তাই হচ্ছে। না বাট টক শো না, মিউজিক্যাল শো হয়, গান তুমি গান গাও, গান গাওয়ার পরে বলবো আপু অসাধারণ, কি ভালো, আপু বাট এটা একটা সেটাও হয় না এখন, একটা হয় কোন গানটা শুনবো কি ভাই, সেটাই সেটাই তো ওটা তো আর ভালো কিছু হয় না, বাট ওটাও আর আই গেস কেউ দেখে না। আপু অসাধারণ গেয়েছেন আপু, ওয়াও ওয়াও। আপু নেক্সট কোন গান? নেক্সট আচ্ছা আমাদের কোন সাথে কলার আছে, কলার শুনি। আছে। কি গান শুনতে চাচ্ছেন? আচ্ছা তুমি এটা কিন্তু আমি শুরু করেছি, তুমি কি আমাকে বলছো? তবে আমি অফ কোর্স আই হ্যাড কোয়েশ্চেনস এন্ড দ্যাট ওয়াজ আ ডিফারেন্ট থিং। হ্যাঁ তোমার অফ কোর্স এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ সেটাই। আমার একটু সে ছিল, হ্যাঁ না না জাস্ট কিডিং। ব্যান্ড মিউজিক। ব্যান্ড মিউজিকের ব্যাপারটা যেটা ছিল যে 2008 বা ডিরকস্টার্স 1 ডিরকস্টার্স 2 যেরকম হলো সেই সময়টা একটা ওয়াজ আ বুমিং সিন আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে। তারপরে কিন্তু আর কিছু নাই, তারপরে there was a big vacuum অনেক বছর ধরে, স্পেশালি রক সিনে বা পপ সিনে ওভাবে কিছু হচ্ছিল না। সো গুড থিং আমি নিজে ইনভলভ ছিলাম ডিভাস নামে, সানসেট ডিভাস নামে একটা ফিমেল, সো ইয়া ইউ ওয়্যার দেয়ার টু। সো ওইটাই যে ওখানে একটা ফিমেল ব্যান্ড নিয়ে আমরা একটা কাজ করেছিলাম, এবং রিসেন্টলি আমি তারপরে চিশতি ভাইয়ের সাথে আমার এই কাজটা করা হয়েছে, দ্য কেজ নামে একটা মিউজিক্যাল প্রোগ্রাম। সো গুড থিং ইজ অনেক ইয়াং ট্যালেন্ট আমরা অনেক বছর পরে ভাবছিলাম না যে কি হচ্ছে মিউজিক, আসলে কিছু হচ্ছে না, কিন্তু আসলে যে বাসায় বসে বসে সবাই ঠিকই প্র্যাকটিস করছে, ব্যান্ডগুলো আছে, তো তারা উঠে এসেছে সামনে, এটা আমার জন্য। আমরা ওই গেদিরিমা ভাইরাল হয় বলে শুনতে হ্যাঁ পাই, সেটাই কালাসান শুনতে পাই বিকজ অফ দ্য ভাইরাল ফিভার, কিন্তু এত ভালো ভালো মিউজিক এগুলো আমরা শুনতে পাই না, মানে ওইটা এটাই সত্যি কথা। ঠিক আছে, তো রুচির দুর্ভিক্ষতা হলো আসলে। হ্যাঁ আমার মনে হয় মিউজিক্যাল প্রোগ্রাম অনেক হওয়ার দরকার, ইটস জাস্ট স্যাড। তো তুমি করো, তুমি করছো না কেন? Why don't you start on your own? You don't need to go to your TV channel or না, বাট প্রবলেম হচ্ছে মিউজিক নিয়ে কাজ করতে গেলে ইউ নিড সাম সর্ট অফ ফান and copyright, so কপিরাইট ঠিক আছে সেটা হয়তো ম্যানেজ করা যাবে, বাট মেইনলি যেটা লাগে সেটা হচ্ছে প্রপার ফান্ড, কারণ মিউজিক তো আসলে মানে জাস্ট টক শো বা এর মতন ছোটখাটো করে করা যাবে না, একটু তো ওটা নিয়ে কাজ করতে you হবে। had the fund at the cage. Yes, surprisingly yes we did, মানে চিশতি ভাই really pulled it off, তো এখন অনেক second সেকেন্ড season সিজনের কাজ চলছে আর কি। ওকে, তো দ্য ব্যান্ড মিউজিক তাহলে তুমি মনে করছো। আচ্ছা পার্থ দা একটা কথা বলে শুধু মনে হয় অনেক পার্থদা খুব সুন্দর একটা কথা সুন্দর কথা বলেছে, বলছে। এটা আমি জানি না মানুষ কেন এটাকে অন্যভাবে নিল। ফালতু কিছু লোকজন দেখলাম। বেসিক্যালি এটা আমি এইভাবে বলি না, কারণ মানুষ সবসময় কথাগুলো, আমি এবার সবচেয়ে দুঃখের কি মঞ্জু জানো, মিউজিক নিয়ে যখনই কথা বলবা তোমার পাশের একজন মিউজিশিয়ান সবচেয়ে বেশি অফেন্ডেড হবে, কিন্তু এটা কিন্তু তারও রাইটস এর জন্য, এটা সবচেয়ে দুঃখজনক। তো পার্থদা যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমরা যখন অন্য কারো গান কভার করি মানে অফিসিয়ালি, তখন তার কাছ থেকে পারমিশন নিয়ে নেয়। যখন আমি তোমাকে বলি, আমি যখন বন্ধু 3 দিন করি, আমি কিন্তু আমার আব্বু, আমার বাবার গান, আমার নিজের সম্পত্তি, আমি কিন্তু আমার বাবাকে ফোন করবো যে আব্বু আমি গানটা করবো, হ্যাঁ হ্যাঁ করো করো করো। আমি রুনা আন্টিকে ফোন করেছি, রুনা আন্টি কখনো না বলবে না, তারপরে রুনা আন্টি আমি আপনার গানটা করছি, হ্যাঁ হ্যাঁ করো বাবা, আমি অনেক দোয়া, এবং রুনা আন্টি আমাকে অ্যাডভাইস করলেন যে গানটা তুমি তোমার মতো করে করো, তুমি তোমার যেরকম স্টাইল হবে, হ্যাঁ, এন্ড দ্যাটস হাউ ইট শুড বি, তাই না? তো খুব সুন্দর একটা ইয়ে। আর এখন যেটা হচ্ছে যে বাংলাদেশে তো একটা সিএমও লঞ্চ হয়েছে, তো সিএমওর আন্ডারে একটা নিয়ম যে কেউ যদি অফিসিয়ালি একটা গান, সেটা একটা জিঙ্গলে হোক, একটা টিভিসিতে হোক, একটা মুভিতে হোক, মানে পুরনো কোনো গান বা নতুন করে কেউ যদি গাইতে চায় অফিসিয়ালি, একটা জাস্ট লাইসেন্সিং করতে হবে। সো এটা খুব বেসিক একটা কথা, আমি জানি না এটা কিন্তু খুব অফিসিয়াল, এখানে তো প্রবলেম হওয়ার কিছু নাই। নরমালি এটা বলছিস একটা ওয়ার্ড দিলে যে তো বাপের গান না, তো নরমালি তো বলছিস ঠিক আছে, যে বাবার গান হলো যে তুমি বাবার গান হলো তুমি পারমিশন নিছো, এক্স্যাক্টলি সেটাই, বাবার গান ওটাই হচ্ছে এক্সাম্পল আর কি। তো বাবার গান নিয়ে পারমিশন নিয়ে করলাম, আর তুমি এরকম ওইটা সে বলছে না, বাট এরকম তার মানে হচ্ছে একটা কথা এখন দেখো এত টক্সিক হয়ে গেছে, একটা কথা তুমি বলবা, হ্যাঁ তার মধ্যে এই যে ছোটখাটো ইস্যু নিয়ে, তারপরে আলিফার ফয়সাল আছে আমার দুটো ফ্রেন্ড, ওরাও আমার একটা শো দেখে, কোন শো দেখে, শো না দেখে কে নাকি বলছে, ওইখান থেকে আমার সাথে বাজে বিহেভ করছে, আপনারা সাক্ষী। বাজে বিহেভ করি না, আনফ্রেন্ড করেছি, ও কিন্তু কারেন্টলি আনফ্রেন্ডেড। ওটাতে বাজে বিহেভ কিন্তু আমি আর ফ্রেন্ড আর অ্যাকসেপ্ট করব না, ঠিক আছে, ঠিক আছে, নো অ্যাকসেপ্টেন্স। সো না হচ্ছে ভাই কি রে ভাই, তো এগুলো আসলে তোমরা এরকম টক্সিক হয়ে গেছো, ভালো হয়ে যাও, ঠিক আছে। ওকে আমরা শেষ করি, একটা গান শোনাও, একটা কিছু যদি বলতে চাও তুমি, এনিথিং ইফ ইউ লাইক, যা হোয়াটস রিয়েলি গোইং থ্রু ইন ইওর মাইন্ড, এনিথিং রিগার্ডিং। না আমি যেটা বলবো আমি এখানে অফ কোর্স না এখানে কিন্তু বলতে হবে, এটা পরে, আচ্ছা ঠিক আছে। না ডেফিনেটলি আমি না একটু বলতেই হবে, এখানে এসেছি, এখানে খুব ভালো লাগছে।
আর আই অনেস্টলি লাইক দিস এনভায়রনমেন্ট। আমি আমার বাসা যদি কাছে থাকতো আমি ডেফিনেটলি এখানে অনেক বেশি আসতে পারতাম, বাট তারপরেও আমি আসবো, আমি অনেক দূরে থাকি। সো এনিওয়ে, আর আমি যেটা বলতে চাই সবাইকে যে চেষ্টা করবেন বাংলা গান শুনতে, এনকারেজ করবেন বাংলা গান। এখন তো অনেক অফিসিয়ালি বিভিন্ন জায়গা থেকে পারচেস করা যায়, অফিসিয়ালি শোনা যায়। তো যেখান থেকে শুনবেন চেষ্টা করবেন সেটা অফিসিয়াল কোনো পেজ থেকে বা অফিসিয়াল কোনো সোর্স থেকে। চলো একটা গান গাও তারপরে শেষ করি। আরে কি কি গান গাবো? আমি আমাকে হোস্টিং করে তুমি হোস্ট বসে তো গাইতে তো হবে তোমাকে। চলো আচ্ছা, নারীদেরকে উৎসাহ দিতে নারীদেরকে উৎসাহ দিতে? নারীদের এমনি উৎসাহিত প্রচুর। আরে কি গান তোমার করবো? একটা গান চলো। আচ্ছা, তুমি 5টা গান করলে না ওখান থেকে? হ্যাঁ হ্যাঁ, না না, আচ্ছা করছি আমি এমনি। আচ্ছা, আমি ওই বন্ধু 3 দিনটাই করি, যেহেতু ওটা নিয়ে কথা হচ্ছিল, মাথার মধ্যে ওটাই ঘুরছে। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন গান পার হইতে 6 আনা, ফিরা আইতে 6 আনা, আইতে যাইতে 12 আনা, উসুল হইল না। বন্ধু 3 দিন, ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন। থ্যাংক ইউ আলিফ, খুব ভালো লাগছে। এই কফি কই? কফি দাও। থ্যাংক ইউ গাইজ, উই লাভ ইউ।